আপনার ভয়েসটা মাঝে মাঝে ব্রেক করে যাচ্ছে, এখন শুনতে পাচ্ছি। এখন পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। এখন পরিষ্কার পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওয়েলকাম সবাইকে ম্যাম। হ্যাঁ তো সবাইকে নমস্কার। আমি বলুন ম্যাম। ডক্টর তনুশ্রী চক্রবর্তী, নট চ্যাটার্জি। হ্যাঁ, তনুশ্রী সরি ম্যাম। চক্রবর্তী। হ্যাঁ, না না ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ, ঠিক তো আছে। ম্যাম, আগে ম্যাম স্যারের বোধহয় একটু আসতে প্রবলেম হচ্ছে, ওনার বোধহয় কিছু বাড়িতে একটু মিস আপ হয়েছে। তো আপনি কি আগে শুরু করে নেবেন আপনার ডেফিনেটলি, নো টপিকটা? প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। তাহলে আমি I am just handing over to you. The topic is, as you know, it's infection control in ophthalmological clinic. So, heartiest welcome to Dr. Tanushree Chakraborty. Now, he is going to give you the speech about the infection control in ophthalmological clinic. So, kindly, ma'am, take over. ওকে ওকে। হ্যালো হ্যালো সবাইকে, আমার তরফ থেকে নমস্কার। আমি ইংলিশ বাংলা মিশিয়ে বলবো যাতে আমাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয়। ইনফেকশন কন্ট্রোল ইন অপটোমেট্রি ক্লিনিক। ওকে, সো আই এম গোয়িং অ্যাহেড উইথ দ্য টপিক। প্রথমত ইন্ট্রোডাকশন। ইনফেকশন ছড়ানো, spread of infection is in two main areas. Firstly, transmission from one person to the other person. Secondly, transmission via contaminated objects. একটা অবজেক্ট বা কোনো একটা ডিভাইস যেটা আমরা আমাদের ক্লিনিকে ইউজ করছি সেটা থেকে একটা ইনফেকশন স্প্রেড করলো। তো আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে, হ্যাঁ, এখন আমাদের অপটোমেট্রি ক্লিনিক সারাক্ষণ একটা ছোট ক্লিনিকই হয়। ইট ইজ নট আ ভেরি বিগ রুম অর সামথিং। আমরা একটা ডাইমেনশন মেনটেন করি। তো ওই ছোট রুমের মধ্যে আমরা কিরকম ভাবে ইনফেকশন স্প্রেডটাকে কন্ট্রোল করব? ফার্স্ট অফ অল, যদি আমার যেটা মনে হয় কি, যদি খুব ক্রিটিক্যালি ইল কেউ থাকে, খুব আমরা ওপিডি তে ওয়েটিং এরিয়াতে বসে আছে, কাশছে বা একটু সিক, কেউ হুইল চেয়ারে করে এসছে, তাদের একটু ফাস্ট ট্র্যাক করে দেওয়া। কারণ একটা ওপিডি ওয়েটিং ক্রাউডে যদি একটা খুব সিক পারসন কেউ ওয়েট করে থাকে, রেকেন্টলি কাফিং ওর কারো জ্বর আছে বা ওরকম কিছু অসুস্থ ফিল করছে, তাদের একটু ফাস্ট ট্র্যাক করে দেওয়া, যাতে তাদের থেকে একটা সাপোজ একটা ভাইরাল কাফ আছে বা কিছু, তার থেকে আরো 4টে মানুষ যাতে ইনফেক্টেড না হয়। তো ট্রান্সমিশন ফ্রম ওয়ান পার্সন টু ওয়ান পার্সন একটা হচ্ছে প্রিভেনশন ইজ জাস্ট টেকিং একটা অ্যাকিউট রেড আই পেশেন্ট, তাকে একটু তাড়াতাড়ি দেখিয়ে নিয়ে ক্লিনিক থেকে বার করে দেওয়া। I think it is beneficial not only for the patient but also for the other people who have come to the clinic. Now coming to the second point, transmission via contaminated object. এটা একটা বড় টপিক, আমি I'll gradually ওটা একটু পরে আসছি। পার্সন টু পার্সনে একটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট। ফিজিক্যাল কন্ট্যাক্টে আমরা সাপোজ একটা মানুষকে যখন ধরে তুলছি বা করছি, কাউকে যখন কোনো সাপোজ একটা সিক পার্সনকে টাচ করলাম, তারপরে যখন এবার নেক্সট পার্সন যে ওপিডি তে হেল্প করছে, একবার হাতটা স্টেরিলিয়াম দিয়ে মুছে নেওয়া, এই বা একবার জাস্ট হাতটা ধুয়ে নেওয়া, ভেরি সিম্পল থিং, বাট এই জিনিসটা করা উচিত। এয়ারবর্ন পার্টিকেলস ইনটু রেসপিরেটরি ইনফেকশনস, ফর এক্সাম্পল টিবি এখন আমাদের দেশে এখনো খুবই একটা বড় অসুখ, যদিও টিবির ওষুধ বেড়ে গেছে কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসও আছে। সো কন্ট্যাক্ট উইথ বডি ফ্লুইডস, যেটা এটা অপথ্যালমিক থেকে আমাদের কম হয়। ইউজ অফ শার্প instruments, the main risk of transmission associated with invasive procedures like needle stick injury. Needle stick injury এটা ইউজুয়ালি আমাদের ইনপেশেন্টস দেরই হয়, কারণ ওপিডি তে আমাদের নিডল ফরেন বডি ছাড়া খুব বেশি আমাদের ইউজ হয় না। মেথড অফ প্রিভেন্টিং পার্সন টু পার্সন ট্রান্সমিশন, যেটা বললাম যে হাত ধুয়ে নেওয়া। আগেকার দিনে যেটা একটা কনসেপ্ট ছিল না, ছুচি বাই বলা হতো, বা যে পার্সন হু ইজ ভেরি ফন্ড অফ ওয়াশিং হ্যান্ডস, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি ইট ইজ স্পেশালি কোভিড আসার পর এটা আমাদের বুঝিয়ে দিয়ে গেছে দ্যাট ইজ ইট শুড বি দ্য ডান থিং, হ্যাঁ, যেটা আমাদের চিরকাল
এজ ওল্ড ট্র্যাডিশন এসছে, হ্যাঁ, মেনটেনিং দ্য ইন্টিগ্রিটি অফ ইয়োর স্কিন। আমাদের যদি কোথাও এমনিতে ছোট হাত কেটে গেল বা কিছু, আমাদের নিজেদের যদি কোনো কাট ইনজুরি থাকে, তাহলে কিন্তু আমাদের ওই জায়গাটার একটা ব্যান্ডেড লাগিয়ে নেওয়া, কারণ একটা কাট ইনজুরি থেকে কিন্তু আমাদের শরীরেও ইনফেকশন আসতে পারে। কিপিং আপ টু ডেট উইথ ইমিউনাইজেশন। আমি জানি না এখনো আমাদের যারা আমরা এই মেডিকেল প্র্যাকটিসে আছি, not only doctors, the paramedical staffs and everybody who is working in a hospital setup, প্রত্যেকের হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন শুড বি কমপ্লিট। হ্যাঁ, এই শিডিউলটা কিন্তু মেনটেন করতে হবে, কারণ দিজ আর প্রিভেন্টিভ ডিজিজেস, যেগুলোকে আমরা বেশ কিছুটা অনেকটাই আটকে রাখতে পারি। তো শুধু শুধু মানে সিক হওয়ার তো দরকার নেই, অসুস্থ হওয়ার তো দরকার নেই। মিনিমাইজিং দ্য রিস্ক অফ এয়ারবর্ন ইনফেকশন। হ্যাঁ, যতখানি, যেটা আমি একটু আগে বললাম, যে কেউ কাশছে বা কেউ যদি খুব মানে বারবার অসুস্থ ফিল করছে, তাকে একটুখানি আগে দেখিয়ে নেওয়া। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, গ্লাভস, এপ্রন, এটা যদিও আমরা কোভিড এর সময় অনেকটাই আমরা করতাম, কিন্তু রেগুলার লাইফে ওয়ান্স উই আর ব্যাক টু আওয়ার নর্মালসি, এখন কিন্তু আমরা সারাক্ষণ মাস্ক পরছি না বা এপ্রন ইত্যাদি পড়ছি না। The one thing which we can do always is একটা পেশেন্ট দেখে নেওয়ার পর হাতটা একটু স্টেরিলিয়াম দিয়ে মুছে নেওয়া। It breaks the chain. Whatever infection is transmitted, it is via contact. হ্যাঁ, মানে আমি আমার হাতে আজকে আমার হয়তো সাপোজ চোখে কনজাংটিভাইটিস হয়েছে, আমি আমার চোখটাকে রগড়ালাম, সেই হাতটাই আমি আমার টেবিলের উপর রাখলাম, কেউ একজন ওই টেবিলটাতে হাত রাখলো, সে তার চোখে হাত দিল। দিস ইজ হাউ ইট ইজ স্প্রেড, ভায়া ডাইরেক্ট কন্ট্যাক্ট। হ্যাঁ, তো কেউ কাউকে দেখলে তো কনজাংটিভাইটিস স্প্রেড হয় না, তাহলে তো আমাদের সারাদিনই কনজাংটিভাইটিস, সারা বছরই কনজাংটিভাইটিস হয়ে থাকতো, সেরকম তো ইট ডাজ নট হ্যাপেন, রাইট? তো এই চেনটাকে একমাত্র ব্রেক করা যায় যদি মাঝখানে আমরা একবার হাতটা ধুয়ে নিই। হ্যাঁ, ওকে। মেথডস অফ প্রিভেন্টিং ইনফেকশন ট্রান্সমিশন ফ্রম অ্যানাদার পারসন, এগুলো ছবিতে দেয়া আছে। হ্যাঁ, পিপি পরা ইত্যাদি, এগুলো একটা সময় করেছি, বাট রেগুলার লাইফে দিস ইজ অবভিয়াসলি নট ডান। Transmission via an inert agent. Transmission via an inert agent can be in the form of a contaminated object such as an ophthalmic device or a piece of equipment, or via contaminated contact lens solution, bottles, multi-dose eye drops that have been used in another patient. Okay, simple. এই স্লাইডটাকে একটুখানি বোঝানোর জন্য, এই যে আমরা কোনো ফরেন বডি পেশেন্ট আসলো, আমরা এটি করি, আমরা প্যারাকেন আই ড্রপস দিই, আমাদের ওপিডি তে আমরা ডাইলেট করে পেশেন্ট দেখি। আমরা যখন আই ড্রপস দিই, উই শুড বি ভেরি কেয়ারফুল যে আই ড্রপটা আমরা ওপর থেকে দিচ্ছি। অনেক সময় উই টেন্ড টু টাচ দ্য eyelid or the eyeball of the patient. It is absolutely not done. যখনই আমরা এটা করছি, আমরা আই ড্রপের যে মুখটা আছে সেটাকে আমরা কিন্তু তার কনজাংটিভাতে যে ফ্লোরা গুলো আছে তার সাথে আমরা কন্টামিনেট করে ফেলছি, বা সেটা ভেতরে গিয়ে ওই সলিউশনটাই কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। তো আই ড্রপ যে দিতে হবে সারাক্ষণ ওপর থেকে দিতে হবে। একটা এরকম যদি কন্টামিনেটেড আই ড্রপ হয়ে যায়, ওটা থেকে কিন্তু আরো অনেকজনের স্প্রেড হয়ে গেল, নাম্বার ওয়ান। সো ওয়াইল গিভিং আই ড্রপস, আমরা তো একটা টপিক্যাল প্লাসের ভাইল গুলি আমাদের একটা দিনের ওপিডি হয়ে যায়, ঠিক কিনা? তো তো আই ড্রপ যখন দেওয়া হচ্ছে, তো তাতে একটা ডিস্টেন্স থাকে যেন আই ড্রপের ভাইলের মুখটা টাচ না করে। সেকেন্ড হচ্ছে, এই যখন আমরা অ্যাপ্লিনেশন টোনোমেট্রি করছি বা কোনো গনিওস্কোপি করছি, দ্যাট ইজ এনি কন্টাক্ট প্রসিডিওর ইনটু দ্য আই, ফার্স্ট অফ অল এটির মুখটা আমাদের পার পেশেন্ট একবার ক্লিন করে নেওয়া উচিত। গনিওস্কোপ আমাদের সোপ ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়া উচিত। পেশেন্টকে যখন আমরা একটা কন্টাক্ট প্রসিডিওর বা কন্টাক্ট বায়োমেট্রি, হ্যাঁ, অপটিক্যাল বায়োমেট্রি সব জায়গায় তো নেই, কন্টাক্ট বায়োমেট্রি, whenever any contact procedure is done, হ্যাঁ, তারপরে যেন একটা পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিয়ে তারপর তাকে বাড়ি পাঠানো হয়। যে কোনো কন্টাক্ট প্রসিডিওর পরে একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ ডেফিনেটলি দরকার। Ages that may harbor infection, contact lenses, contact lens cases,
Ophthalmic devices such as tonometer heads, pachymeter, diagnostic lenses that come into contact, a gonioscope, fundus lenses, 3-mirror lenses, যেগুলো আমি একটু আগেই বললাম কি contact lens and contact lens cases. Definitely contact lens is one thing, অনেকেই contact lens practice করে, তো contact lens অনেকে আছে কি অকেশনালি ইউজ করে, যারা রেগুলার ইউজার্স নয়, কিনে রেখেছে বিয়ে বাড়িতে যখন যায় তখন পরে বা অকেশনালি মাঝে মাঝে পরে, তো তাদের সারাক্ষণ অ্যাডভাইস করবেন কি তারা যেন কন্টাক্ট লেন্স টাকে সলিউশন থেকে বার করে আরেকবার ক্লিন করে আবার এভরি 3 to 4 days তারা যেন এই জিনিসটা মানে ক্লিন করে আবার রাখে। একই সলিউশন অনেকদিন পরে পড়ে রইলো, ওটার মধ্যে কিন্তু ইনফেকশন ডেভেলপ করে বা তখন আর কন্টাক্ট লেন্স ইনডিউস যে কর্নিয়াল ইনফেকশনস গুলো হয়, they can be devastating at sometimes. মানে I have seen few patients develop মানে quite bad corneal infection, সেটা থেকে মানে তাদের আর কন্টাক্ট লেন্স জীবনে তো পড়তেই পারলো না, একটু সাবনর্মাল ভিশন হয়ে গেল। তো যারা কন্টাক্ট লেন্স পরে তাদের জন্য কন্টাক্ট লেন্স হাইজিন মেনটেন করাটা, whenever you are disbursing a lens, please be very clear যে যেন যদি সেটা ইয়ারলি ডিসপোজেবল হয় যেন সে 10 থেকে 12 ঘন্টা বেশি না পরে, ডেইলি ডিসপোজেবল বা মান্থলি ডিসপোজেবলস গুলো একটু বেশিক্ষণ পরা যায় ঠিকই, ইট ইজ অ্যাডভাইজেবল নট টু স্লিপ উইথ দ্য কন্টাক্ট লেন্সেস। আর কেউ যদি মানে 2-4 দিন না পরলো সেটাকে যেন ভালো করে ক্লিন করে তারপর ইউজ করে। Methods of preventing infection transmission via an inert agent. You should use the following routine infection precautions. Maintain good hand hygiene, decontaminate the equipment after use. যেটা বললাম এই যে গনিওস্কোপ বলো বা অ্যাপ্লিকেশন টোনোমিটার হেড, গনিওস্কোপ সারাক্ষণ সোপ ওয়াটার দিয়ে, সিম্পল সোপ ওয়াটার দিয়ে একবার ধুয়ে নেওয়া উচিত। ডিসইনফেক্টেড লিনেন মানে একটুখানি স্টেরিলিয়াম দিয়ে মুছেও নেওয়া যায়, কিন্তু অনেক সময় ওটা স্ক্র্যাচ হয়ে যায়। Keeping it from the clutter and dust. Disinfecting body fluids. Principles of cleaning, sterilization, and disinfection. You should appropriately decontaminate the equipment that comes in contact with the patient. Chin rest and forehead rest. Chin rest. চিন রেস্টের সাথে না একটা ছোট ছোট স্ট্রিপস অফ পেপারস থাকে, সেটা যদি পিল অফ করে নেওয়া যায় খুব ভালো। যে কোনো কনজাংটিভাইটিস পেশেন্ট বা ইনফেকশন কর্নিয়াল আলসার পেশেন্ট, ওয়ান্স হি হ্যাজ প্লেসড হিজ হেড অন দ্য slit lamp, you should always clean the slit lamp, কারণ নেক্সট ডে সারাক্ষণ এরকম ভাবে ভাবতে হবে যে আমি যদি স্লিট ল্যাম্পটাতে বসি, একটা ইনফেকশনের পেশেন্ট বসে গেছে, if I am the next patient, how would I feel? তো সারাক্ষণ always we need to clean the slit lamp after any infection patient has put his chin and the A on the his forehead on the headrest. Refractor heads, handheld occluders, NCT নন কন্টাক্ট টোনোমেট্রিও কোভিড এর সময় কিছু সময় অ্যাভয়েড করতে বলা হয়েছিল। তার কারণ হচ্ছে যে ওই এয়ার পাফ টোনোমিটার যেটা হয়, যেটা একটা গাশ অফ এয়ার যেটা যায়, ওটাতেও নাকি কিছু ওই গাশ অফ এয়ারটাতেও কিছু কমেন্সাল স্প্রেড করতে পারে। তো ওটার থেকেই তারপর এই যে দেখো যে আমরা অক্লুডার্স গুলো ব্যবহার করছি, এনিথিং উইচ ইজ even the conjunctival fluid, the tears are also body fluid, right? তো আমরা যখন অক্লুড করছি কিছু, সেই একই অক্লুডার আবার যখন নেক্সট পেশেন্টের ইউজ করছি, তো এই বডি ফ্লুইডের কন্ট্যাক্টটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো সেটার জন্য রিফ্র্যাক্টর হেজ, হ্যান্ডেল অক্লুডার্স গুলো কিন্তু ক্লিন করা উচিত। Ages recommended for cleaning and disinfection procedures. Liquid soap, number 1, সবচেয়ে easy, chlorhexidine gluconate 4%, chlorhexidine 5%, 70% isopropyl alcohol, যেটা আমাদের স্টেরিলিয়ামে থাকে অ্যাকচুয়ালি, বাকি হাইপোক্লোরাইড সলিউশন ইত্যাদি। সিম্পল সোপ and water works wonders. You need not go in for expensive and having a sterilium in your clinic is enough.
Coming to reusing of contact lenses and ophthalmic devices, you should follow the advice of your local infection control team if available. If this is not available, you should use single patient use lenses and devices that contact surface and eye where is practicable. You should not reuse lens or a device that is intended for single use. Single use lenses and devices are not practicable. Balance benefits, etc. Contact lenses যখন trial দিচ্ছ, disinfection of the lenses and then again using it. Optometry clinic-এ আমাদের যখন কোনো patient আছে, what are the common infections in? সবচেয়ে বেশি common আমরা conjunctivitis দেখতে পাই, which can be bacterial, viral. Most of them are viral. আমাদের দেশে viral conjunctivitis is very common. একটা overlapping থাকে, allergic reaction থাকে. Blepharitis is also quite common, but mostly আমরা যেটা পাই আমরা viral conjunctivitis টাই mainly পাই. তো viral conjunctivitis, the initial period is the initial 3 to 4 days is quite infectious. তো একটা patient কোন স্টেজটাতে প্রেজেন্ট করছে তো তুমি জানো না, always গোটা অপটোমেট্রি সেটআপ মানে একটা কনজাংটিভাইটিস পেশেন্ট থাকলে তাকে আর অটোরেফ এনসিটি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, একটা রেড আই পেশেন্ট সে আসবে, জাস্ট একটা ভিশন নিয়ে সে ডক্টরস ক্লিনিকে ঢুকে যাবে and will get the treatment and come out. A conjunctivitis, a red eye patient should always be given a priority. এটা করোনা টাইম ইজ স্লাইড হাউ টু প্রিভেন্ট, যে হাত ধোয়া, ডিসপোজিং টিস্যুস ইমিডিয়েটলি, কাফিং, স্নিজিং with your mouth and nose covered, no, avoiding contact as much as possible, avoiding touching your face, not to use shared clothes, avoid, but this is okay. So I come to the end of it. কারো যদি কিছু প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। I hope কিছুটা আমি ক্লিয়ার বলতে পেরেছি। কারো যদি কিছু জিজ্ঞেস করতে হয় তো আমাকে জিজ্ঞেস করো। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। আমি দেবাশিস চ্যাটার্জি, আরামবাগ নেত্রালয়। হ্যালো। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি গো, ভালো আছি। আচ্ছা, সকলকে আমি আমার তরফ থেকে নমস্কার। ম্যাডামের কাছে আমি একটা জিনিস এখন জানবো, যেটা আপনি জাস্ট লাস্ট আমাকে বললেন যে যদি কোনো রেড আইস, মানে অলমোস্ট যেটা রেড আইস বলতে চাইলেন, প্লিজ বাকিরা যদি একটু আনমিউট করো তাহলে ভালো হয় প্লিজ। তো সেক্ষেত্রে আপনি খুব সরি বলছি, বাকিরা যদি একটু আনমিউট করেন খুব ভালো হয়, ম্যাডামেরও ভালো হয়। তো বলছি, আপনি বললেন যে ভীষণ বা এনসিটি এয়ার করার দরকার নেই, ভীষণ বা এনসিটি এয়ার করার দরকার নেই, মানে অটোরেপ এনসিটি, ওকে। তো অনেক সময় দেখা গেছে, আমার মনে হয়েছে, যেটা আমি এতদিনে দেখেছি, যে ভীষণ নেয়ার পর অটোরেপ কি সত্যি দরকার নেই, না কিছু কিছু ক্ষেত্রে করায়? কারণ আমি তো কনজাংটিভাইটিস বা কোনো ভাইরাল ইনফেকশন, সেটা তো আমি রেডনেস দেখে বুঝতে পারবো না। চোখ যদি লালচে হয়ে আছে, একটু ফুলে আছে, জল কাটছে, তাদের অটোরেফ মেশিন আর এনসিটি মেশিনে অ্যাবসলিউটলি বসানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু দৃষ্টি রেকর্ড করা ডেফিনেটলি দরকার আছে। তার কারণ হচ্ছে তুমি ওষুধ দেবে, সাপোজ তারপর এসপি কে কিছু ডেভেলপ করলো, তার হচ্ছে ভিশন ড্রপ হলো, তো পেশেন্ট বলবে যে আপনি ওষুধ দিয়েছেন, আমার দৃষ্টি কমে গেছে। তো তোমার দৃষ্টি সব পেশেন্টেরই মাপতে হবে, কিন্তু ওদের ওই অটো রিফ্র্যাক্টোমিটার আর এনসিটি করবার রেড আই পেশেন্টের একদম করার দরকার নেই। বরঞ্চ মানে তাদের যদি রিফ্র্যাকশন লাগে, তাদের কনজাংটিভাইটিসটা কমে যাক, তাদের বলো যে 2 সপ্তাহের মধ্যে তারা ভালো হয়ে যাবে, তারপরে একটা রিপিট ভিজিটে ডেকে নাও, তখন তাদের অটোরেফ এনসিটি করে প্রপার করে একটা রিফ্র্যাকশন দিয়ে স্পেকটাকল কারেকশন দিয়ে দাও, এরকম। দ্যাট ইজ হাউ বেটার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। ওকে। আর কেউ কিছু জিজ্ঞেস করবে? আর কেউ যদি কিছু বলার থাকে ম্যাডামকে,
নইলে সুজয়দা will প্লিজ take আপনারা up. ডক্টর সুবিজয় সিনহা অলরেডি এসে গেছেন আমাদের মধ্যে। ম্যাম আমি একটা প্রশ্ন করছি অ্যাজ এ পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ অ্যাজ এ পেশেন্ট আমি তো ডক্টর জেনারেশন নেই, কিন্তু আমার জাস্ট একটা জিজ্ঞাসা হলো, এত সুন্দরভাবে আপনি বোঝালেন, তো আমার কিছু পেশেন্ট হিসাবে আমার জাস্ট একটা প্রশ্ন। যখন আমি পেশেন্ট হিসেবে যাচ্ছি কোনো ডক্টরের চেম্বারে, বিশেষ করে পাওয়ার টেস্টিং এর জন্য, তখন তো টেস্টিং এর সময় আমাদের চোখে একটা মানে সিউডো স্পেকট্রিকলস বসিয়ে লেন্স বসিয়ে বসিয়ে ইয়ে করা হয়। তো সব সময় তো এই লেন্স গুলো পরিষ্কার করা সম্ভব হয় না, প্রত্যেকটা পেশেন্টের হয় না। তো সেক্ষেত্রে অ্যাজ এ আমি লেন্সটাকে ধরুন আমি চোখের চশমাটার ওই ইয়েটা করলাম, টেস্টটা করলাম, আমার পাওয়ার ডিটারমিনেশনটা হয়ে গেল, ফিরে এসে আমার কি দায়িত্ব যে আমি আমার চোখটাকে, যদি আগের পেশেন্টের কোনো কন্টামিনেশন আছে কিনা আমি তো জানি না। তুমি বাইরে থেকে এসে আমরা যেরকম হাত মুখ ধুই সিম্পল, মানে আমাদের চোখ মুখটা সারাক্ষণই ধোয়া উচিত। হ্যাঁ, স্পেশালি মানে ট্রায়াল ফ্রেম লেন্সেস পরিষ্কার করা, এই না বিজি ক্লিনিক কোনো মানুষের পক্ষে কেউ যদি বলেও যে আমি প্রতিটা লেন্স ক্লিন করছি, দ্যাট ইজ নট ট্রু, এটা হওয়া সম্ভব নয়। ট্রায়াল ফ্রেম লেন্সেস পার পেশেন্ট ক্লিন করা যায় না। হ্যাঁ ঠিক আছে, তো যেটা উচিত কি দেখো, আমাদের চিরকালই একটা আমাদের ভারতবর্ষে উই হ্যাভ গট আ ভেরি গুড কালচার। আমার যেটা মনে হয় কি, আমরা বিদেশিদের মতো জুতো পরে বাড়িতে ঢুকে যাই না, আমরা জুতো সারাক্ষণ বাড়ির বাইরে খুলে রাখি, which is one form of hygiene. Again, আমাদের মা বাবারা ছোটবেলা থেকে শিখে এসে বাইরে থেকে এসে হাত পা ধো, আগে বাথরুমে যাও হাত পা ধো। সো ইটস লাইক ইউ হ্যাভ টু জাস্ট ক্লিন ইয়োরসেলফ। মানে তোমার যদি অ্যাজ আ পেশেন্ট তুমি চোখ দেখিয়ে এসছো, তুমি চোখ মুখটা ভালো করে ধুয়ে নাও, কারণ হচ্ছে ওই যে ট্রায়াল ফ্রেমটা হয়তো ক্লিন করে নয়, লেন্সেস ইত্যাদি পেশেন্ট তো ক্লিন করা হয় না, চোখটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে পারো অ্যাজ আ পেশেন্ট, দ্যাট উইল বি গুড ফর ইউ as a person. থ্যাংক ইউ ম্যাম। ভীষণ ভালো লাগলো, এত সুন্দরভাবে আপনি এটা বোঝালেন আমাদের, এবং নিশ্চয়ই ডাক্তারবাবুরাও অনেক উপকৃত হয়েছেন রেগুলারলি যারা এখন করেন। অনেকটা হয়তো ওনারা জানতেনই, কিন্তু এটা একটা রিমাইন্ডার হিসেবে ওনাদের কাছে রইল। অনেক কিছু জেনেও ওনারা হয়তো করা সম্ভব হয় না, কিন্তু এটা একটা মানুষের ইয়ে থাকে যে ভবিষ্যতে ইয়ে করাবো। থ্যাংকস ওয়ান্স এগেন। ঠিক আছে, ওভার টু ডক্টর সিনহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আমি ডক্টর সিনহাকে একটু ওয়েলকাম করব। ডক্টর সিনহা যদি একটু ভিডিওটা অন করেন। স্যার যদি একটু ভিডিওটা অন করেন আপনি। হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি স্যার। এভরিবডি ইজ অডিবল। আমি সেটা একটু সবাইকে একটু জিজ্ঞেস করে নিই, তারপর আপনাকে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। ঠিক আছে। এভরিবডি ইজ অডিবল। আই থিংক এভরিবডি ইজ অডিবল, আদারওয়াইজ কোশ্চেন আসতো। স্যার আমি হ্যান্ড ওভার করছি আপনাকে, আপনার নেক্সট সেশন স্যার আপনি স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ। আমি স্টপ করছি। ওকে ওকে। A very good evening to everybody. সবাই শুনতে পাচ্ছে? Am I audible? Yes, you are audible. Go ahead. Okay. My topic is optometrist role to reduce avoidable blindness and vision impairment. So, what is avoidable blindness? That can either be treated or prevented by known means like cataract, like refractive error. There are certain blindness which we cannot avoid, like say ARMD, we cannot avoid. But there are certain blindness we can avoid, like cataract, we can do surgery. Refractive error, we can give glass. Like diabetic retinopathy, we can diagnose at early stage. Now, what is vision impairment? According to WHO, a person with low vision is one who has impairment of vision functioning even after treatment.
and a standard refractive correction has a visual acuity of less than 6/18 to right perception. মানে 6/18 বা তার খারাপ হলে সেটা vision impairment, or a visual field less than 10 degrees from the point of fixation. Now there are classification of visual impairment: mild, moderate, severe, and other is the blindness. Now আমরা জানি 6/18 বা তার খারাপ হলে vision impairment, মানে 6/18 to 6/60 mild to moderate, 6/60 to 3/60 হয়ে গেলে severe, and less than 3/60 blindness. And near vision impairment, near visual acuity worse than n/6 at 40 centimeter. Now what are the causes of visual impairment? এখানে সব রকম কজ লেখা আছে, এর মধ্যে কিছু অ্যাভয়েডেবল আছে, কিছু নন অ্যাভয়েডেবল। যেমন ARMD, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, দিস ইজ নন অ্যাভয়েডেবল। এটা বয়স্ক লোকেদের হয় আফটার দ্য এজ অফ 65, ইউনিল্যাটারাল হয় বেশিরভাগ সময়, অনেক সময় বাইল্যাটারাল হয়। তো উই ক্যানট অ্যাভয়েড দিস, যদি হয় আমাদের ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় বলা হয় যে ভিটামিন দিলে অ্যাভয়েড করা যায়, বাট ইভেন দ্যাট ইজ নট এ শিওর শট যে ভিটামিন দিলাম যে ARMD হবে না, এমন কোনো তো গ্যারান্টি কিছু নেই। তো দ্যাট ইজ নন অ্যাভয়েডেবল। অ্যাভয়েডেবল মধ্যে ক্যাটারাক্ট, অবভিয়াসলি ক্যাটারাক্ট সার্জারি করা যেতে পারে। হ্যাঁ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এন্ড গ্লুকোমা, এই দুটো ডিজিজ সম্পর্কে আমি পরে আরো ডিটেলসে বলবো, কিন্তু এই দুটো থেকে ব্লাইন্ডনেস হয়, বাট দ্যাট ইজ টোটালি অ্যাভয়েডেবল। লাইক ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এর স্ক্রিনিং নিয়ে আমি পরে আরো ডিটেলসে বলবো। রেটিনোপ্যাথি যদি স্ক্রিনিং করে আর্লি স্টেজে ডায়াগনোস করা যায়, তার অনেক রকমের ট্রিটমেন্ট আছে যেটা দিয়ে আমরা কিন্তু ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আটকাতে পারবো, যেমন লেজার, ইনজেকশন, ড্রপ, অনেক রকম ট্রিটমেন্ট আছে। গ্লুকোমা, আর্লি স্টেজে যদি স্ক্রিনিং করে আমাদের যদি সন্দেহ হয় কাপডিস রেশিও বেশি হয়, তাহলে আমরা যদি অ্যান্টিগ্লুকোমা ড্রপ দিই, তাহলে কিন্তু ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আমরা আটকাতে পারবো। আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরার্স, ছোটবেলায় স্কুল আই প্রোগ্রামে যদি আমরা বাচ্চাদের ঠিকঠাক রিফ্র্যাক্টিভ এরার কারেকশন করে চশমা দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা অ্যাম্বলিওপিয়া প্রিভেন্ট করতে পারবো। সো দিস আর দি মেইন কজেস অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। নাও গ্লোবাল বার্ডেন কত ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, এগুলো স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, ওগুলো এত ইম্পর্টেন্ট নয়। মানে গ্লোবালে কত, আমাদের হোল ওয়ার্ল্ডে কত লোক গ্লোবাল ইম্পেয়ারমেন্ট এন্ড ব্লাইন্ড, তার এর মধ্যে ডিফারেন্ট জোনস অফ ওয়ার্ল্ডে ও ডিফারেন্ট রকমের পার্সেন্টেজ আছে, নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রিভ্যালেন্স অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ইন ইন্ডিয়া, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। One recent survey has shown that currently more than 1/4 of person aged 50 and above are visually impaired. মানে 50 বছরের ঊর্ধ্বে মানুষের 1/4 আর ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মানে ভিজুয়াল অ্যাকুইটি লেস দ্যান 6/12 or 6/18। তার মানে এটা একটা হিউজ বার্ডেন অন দি সোসাইটি। এটাতে অনেক রকমের সমস্যা, ওদের ডেলি ডেলি অ্যাক্টিভিটিতে প্রবলেম হবে, তাদের ড্রাইভিং এ প্রবলেম হবে, তাদের পড়াশোনায় প্রবলেম হবে, অনেক রকমের প্রবলেম হতে পারে। তো দ্যাট ইজ, এর মধ্যে অধিকাংশই কিন্তু প্রিভেন্টেবল। সো দি প্রিভ্যালেন্স অফ ব্লাইন্ডনেস হচ্ছে 1.99%, and old age and literacy are significantly associated with blindness. Blindness এর কজ কি কি? Cataract, that is totally avoidable; corneal opacity, cataract surgery complication, posterior segment disorders, and glaucoma. So the proportion of blindness and visual impairment that is due to avoidable cause is include almost 90%, 92%. তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এন্ড ব্লাইন্ডনেস এর 90% is due to avoidable causes, মানে সেখানে আমাদের কিছু রোল আছে, আমরা কিছু করতে পারি যেটা করলে এই ব্লাইন্ডনেস বা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট অনেকটাই কমবে। তো হোয়াট আর দি কজেস অফ ব্লাইন্ডনেস? হোয়াট আর দি কজেস অফ ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া? দেখা যাচ্ছে ক্যাটারাক্ট ইজ 62%, রিফ্র্যাক্টিভ এরার around 20%, গ্লুকোমা 5%, other causes less 10%. So what is the age distribution? Above 60 years is more than মানে 15% যে blindness is above the age of 60 years. তো এজিং and its effect on blindness, যত দিন যাচ্ছে আমাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে, আওয়ার ডেমোগ্রাফিক ইজ চেঞ্জিং, আমাদের বয়স ধীরে ধীরে কিন্তু বাড়ছে। সুতরাং আমাদের যত বাড়ছে তত ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের পার্সেন্টেজ বাড়বে। সুতরাং যত এজ বাড়ছে ব্লাইন্ডনেস বাড়ছে, আমাদের এজ ডেমোগ্রাফিতে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে, সুতরাং ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ইজ অলসো ইনক্রিজিং। সো হিয়ার কামস দি রোল অফ হাউ টু অ্যাভয়েড ইট। আচ্ছা, একটা what are the different avoidable disease? যেমন রিফ্র্যাক্টিভ এরার, যেমন বললাম মায়োপিয়া এমন একটা অসুখ যেটা ইট ক্যান মায়োপিক থেকে যে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হয়, দ্যাট ইজ টোটালি অ্যাভয়েডেবল। আমরা যদি ছোটবেলায় ঠিক করে চশমা দিই, ঠিক স্কুল আই প্রোগ্রামে যদি স্কুল স্ক্রিনিং হয়, ঠিক করে চশমা দেওয়া হয়, তাতে কিন্তু মায়োপিক থেকে যে ব্লাইন্ডনেস সেটা কিন্তু টোটালি অ্যাভয়েড করা যাবে।
কেন মায়োপিয়া যদি ছোটবেলা আমরা দিই অ্যামব্লিওপিয়া কম হয় কম্পেয়ার টু হাইপারমেট্রোপিয়া। সুতরাং এবং আজকাল নতুন ড্রাগ এসছে যেটা আমরা সবাই জানি, বাচ্চাদের আমরা দিই রাতে ঘুমানোর আগে মাইয়াট্রো, লো ডোজ অ্যাট্রোমিন। এটা এক্সপেরিমেন্টাল, এখনো অত শিওর প্রুফ নেই 100%, সেটা কিন্তু মায়োপিয়া প্রোগ্রেশনে কিছুটা কমায়। সুতরাং এখানে রোল হচ্ছে স্ক্রিনিং অফ স্কুল মানে children in school going age. So what are the role of optometrist? Early detection, treatment and screening at primary level. So they are being the first line of contact with the patient. যেমন যে কোনো হসপিটালেও কিন্তু ফার্স্ট লাইন অফ কন্ট্যাক্ট উইথ পেশেন্ট ইজ অপটোমেট্রিস্ট, নট দি ডক্টর। সুতরাং প্রপার স্ক্রিনিং এন্ড আর্লি ডিটেকশন definitely can save the patient from severe visual impairment. যেমন স্কুল হেলথ প্রোগ্রাম, বিভিন্ন ক্যাম্পস, যেখানে অপটোমেট্রিস্টরা আর দি ফার্স্ট লাইন অফ কন্ট্যাক্ট, দে হ্যাভ দি বিগেস্ট রোল ফর আর্লি ডিটেকশন অ্যান্ড স্ক্রিনিং। তারপরে যদি যাদের যাদের আর্লি ডিটেকশন স্ক্রিনিং এ যাদের প্রবলেম ধরা পড়বে, আর্কাইটেড রিফ্র্যাক্টিভ এরার যেমন বললাম কমন কজ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস, উই ক্যান রিডিউস দি প্রিভালেন্স বাই প্রোভাইডিং proper vision testing and refraction. What are the roles of an optometrist? They can dispense spectacles and they can refer and triage individuals needing surgery or needing further other treatments or further other screening modalities. So referring individual needing surgery is very crucial to reduce the backlog, as cataract is the highest cause of avoidable blindness. And also roles of an optometrist, they have a pre and post operative follow up. They have the very important role to achieve a successful operation. Pre and post operative care is very important, and training of volunteers and eye care personnel. So আমি যেটা বললাম অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস এর মধ্যে একটা হচ্ছে গ্লুকোমা আর একটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। We already know that India is among the India is having an epidemic of diabetes, and India কে বলা হচ্ছে ডায়াবেটিক ক্যাপিটাল ইন দি ওয়ার্ল্ড। এত ডায়াবেটিস এর প্রিভ্যালেন্স বাড়ছে এবং ডায়াবেটিক রিলেটেড ব্লাইন্ডনেস ইজ টোটালি অ্যাভয়েডেবল। যেটা ডায়াবেটিক রিলেটেড ব্লাইন্ডনেস যেটা হয় এটা only due to neglect both on the patient of on the part of patient and also on the part of the treating doctors and the treating diabetologists, because they have not sent the patient for screening at the right time. So in optometrist key role, there is the primary eye care practitioner. They play an important role in early detection, prevention and awareness generation. যেমন গ্লুকোমা is a totally asymptomatic condition. We know it is known as silent thief. So only way it can be detected in early stages is by looking for it. So so roles of an optometrist in low vision and rehabilitation, I mean গ্লুকোমা আমরা কি করে আমরা আর্লি স্ক্রিনিং করব? আমরা যারা অপটোমেট্রিস্ট তারা আমরা ডিরেক্ট অপথ্যালমোস্কোপিতে কাপ ডিস রেশিও, যে কোনো সাসপিশিয়াস যদি কাপ ডিস রেশিও বেশি হয় 0.6:1 or more, বা অ্যাসিমেট্রি বিটুইন দি টু আইজ, বা ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা with shallow anterior chamber, we should immediately refer the patient to the eye hospital for further screening and the necessary treatment. So আমরা দেখাচ্ছি নরমাল অপটিক নার্ভ প্রথম ছবিটা, আজকে একটা আর্লি গ্লুকোমা কাপ ডিস বেড়ে এসেছে, তারপরে একটা অ্যাডভান্স গ্লুকোমা, যত কাপ বাড়বে রিম ছোট হবে, নচ দেখা যাবে, কাপিং হতে টোটাল কাপিং হয়ে গেলে কিন্তু লাস্ট স্টেজ চলে গেল। সুতরাং আমরা যদি আর্লি স্টেজে ধরতে পারি এবং যদি অ্যান্টি গ্লুকোমা ড্রাগ দেওয়া হয়, we can arrest the drug, we can arrest the disease such that the patient visual impairment হবে না। কারণ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট কিন্তু একদম লাস্ট স্টেজে হয়, প্রথমে সেদিকে কিন্তু ভিশন মোটামুটি পেশেন্টের 0.8 কাপিং হলেও কিন্তু 6/6 ভিশন 6/9 ভিশন থাকে, তাতে কোনো প্রবলেম মানে যদিও ফিল্ড কমে যায় কিন্তু ভিশন ঠিক থাকে। সুতরাং আপনার স্ক্রিনিং এ অনেক টাইম থাকে। তো যদি গ্লুকোমা থেকে যেটা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ব্লাইন্ডনেস হচ্ছে, এটা কিন্তু ফেলিয়ার অন দি পার্ট অফ দি আওয়ার ডক্টর এন্ড দি আওয়ার অপটোমেট্রিস্ট এন্ড আওয়ার সোসাইটি অ্যাজ এ হোল, যে আমরা প্রপার টাইমে ঠিক আর্লি স্টেজে আমরা স্ক্রিনিং করিনি, বা অনেক সময় স্ক্রিনিং করে হয়তো মেডিসিন দেওয়া হয়েছে পেশেন্ট যেটা মনিটারি কন্ডিশন বা অবহেলা করেছে, ড্রপ দেয়নি, সুতরাং হয়তো ভিজুয়াল ইম্পেয়ার ব্লাইন্ড হয়ে গেল। সুতরাং গ্লুকোমা ব্লাইন্ডনেস ক্যান বি টোটালি অ্যাভয়েডেবল ইফ স্ক্রিনড এট প্রপার টাইম। এরপরে আসছি ডায়াবেটিক মেলাইটাস। আমি যে বলছিলাম estimated diabetic population in our country 2030 79 million, এর মধ্যে রেটিনোপ্যাথি যদি 20% যদি হয় তো 25 million, but 25 million people by 2030 will have diabetic retinopathy। তাহলে বোঝা যাচ্ছে যে কি রকম একটা বার্ডেন আসতে চলেছে। এবং নরমাল ভিশন ডায়াবেটিক রেটিনোপ্যাথি কেমন দেখা যায়, স্কোটোমা হয়ে যায়, এবং রেটিনোপ্যাথি নরমাল কোর্স যেটা দেখছি যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দি ডিউরেশন। 20 ইয়ার্স এর উপরে হয়ে গেলে কিন্তু আইডিডিএম পেশেন্টের রেটিনোপ্যাথি 100% হবেই, এনআইডিডিএম দের 60% হবে। তো কি করে আমরা অ্যাপ্রোচ করি? অকুলার এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এন্ড সিস্টেমিক ইনভেস্টিগেশন। তো এর মধ্যে হোয়াট আর দি আদার ফ্যাক্টরস, এগুলো অত ডিটেইলস আমি যাচ্ছি না, আমি স্ক্রিনিং নিয়ে বলতে চাইছি। ওয়াই স্ক্রিনিং?
কেন স্ক্রিনিং? বিকজ আমরা জানি ডায়াবেটিসে ডায়াবেটিক ফুট হয়, পায়ে ঘা হয়ে যায়, আলসার হয়ে যায়, পা কিন্তু কেটে বাদ দিতে হয়। তার মানে যে ডায়াবেটিসটা এতটাই ডেঞ্জারাস যে পা এরকম কেটে বাদ দিয়ে দিতে হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই ডায়াবেটিসটা কিন্তু চোখের রেটিনার উপরে কিরকম এফেক্ট ফেলতে পারে। এই দেখাচ্ছে আপনাকে 4টে রেটিনার ছবি। These are all advanced stages of diabetic retinopathy. এগুলো কিন্তু হয়েছে অবহেলার জন্য, both on the part of patient, either যে সুগার ডাক্তার সে ঠিক সময় রেফার করেনি, বা চোখের ডাক্তার হয়তো দেখেছে ভিশন 6/6 কিন্তু ভেতরে ভেতরে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে, ডাইলেট করে দেখা হয়নি, ঠিক সময় লেজার করা হয়নি, আর এন্ড স্টেজে এমন রেটিনোপ্যাথি হয়ে যাবে সেগুলো কিন্তু আর কোনো ট্রিটমেন্ট করে কোনো ভিশন রিকভার করা যায় না। সুতরাং ডায়াবেটিক রেটিনোপ্যাথি as it is totally the blindness is totally avoidable. সো এখানে স্ক্রিনিং এত ইম্পর্টেন্ট। এর দেখা যাচ্ছে মাঝখানে একটা নর্মাল রেটিনা আর চারদিকে সব অ্যাডভান্স ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এগুলো হয়েছে কেন? ঠিক টাইমে আমরা স্ক্রিন করিনি, ট্রিটমেন্ট হয়নি, তাই লাস্ট স্টেজ। সো ওয়াই স্ক্রিনিং? বিকজ ডায়াবেটিক ব্লাইন্ডনেস ইজ প্রিভেন্টেবল। So screening and follow-up, all diabetics need to be registered and screened, and always seen by dilated pupil for dilated ophthalmoscopy. Vision 6/6 মানে চোখ ঠিক আছে, একদমই ভুল কথা। এমন হতেই পারে অ্যাডভান্স ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু ভিশন 6/6। সুতরাং ডায়ালেট করে দেখতে হবে রেটিনোপ্যাথি চেঞ্জেস আছে কিনা। এখানে নন মিডিয়েটিভ ফান্ডাস ফটোগ্রাফির রোল আছে। আজকাল অনেক ফান্ডাস ক্যামেরা আছে, ওখানে ফটো তুলে পাঠিয়ে দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিপোর্টও চলে আসছে। আজকাল অনেক রকম টেকনোলজি এসছে, বাট ডাইলেটেড পিপলের ফান্ডাস দেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এগুলো বলতে চাই, এগুলোর সঙ্গে যেহেতু রেটিনোপ্যাথির সঙ্গে হাইপারলিপিডিমিয়া, কোলেস্টেরল এগুলো রিলেটেড, ওগুলো ট্রিটমেন্ট করাও ইম্পর্টেন্ট। এবং এখানে যেমন অপটোমেট্রিস্টদের রোল আছে, আই ডক্টরদের রোল আছে, যে ডায়াবেটিক পেশেন্টদের জেনারেল ফিজিশিয়ান দেখছেন, ডায়াবেটোলজিস্ট, ওদেরও রোল আছে। যখনই ডায়াবেটিক ডায়াগনোস হচ্ছে, ওদের দে শুড ইমিডিয়েটলি refer the patient either to optometrist or to the ophthalmologist। কেননা একবার যদি না দেখা হয়, উনি তো সুগার ট্রিটমেন্ট চলছে কিন্তু কত পেশেন্টরা তো জানেই না যে চোখটা ড্যামেজ হয়ে যাচ্ছে, যখন একদম লাস্টে তখন আসছে বলে আমাকে কিছু বলেইনি চোখের সমস্যা। তো অ্যাওয়ারনেস বাড়াতে হবে, অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেটিনোপ্যাথির সঙ্গে রেনাল ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে, এগুলো ডিটেলস আমি বলতে চাই না, কেন এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইজ মাল্টি ফ্যাক্টরিয়াল ডিজিজ। হাইপারটেনশন থাকলে বাড়বে, প্রেগন্যান্সিতে বাড়বে, এবং তার বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে আমরা সবাই জানি। অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে, ওসিটি করতে হবে, বিভিন্ন রকমের ইনজেকশন আছে। কখন এক্সামিনেশন করতে হবে? প্রথম এক্সামিনেশন either immediately after diagnosis type 2 আর type 1 হলে 5 year after onset, আর ফলো আপ at least বছরে একবার। আর যদি প্রথম এক্সামিনেশন যদি অ্যাবনর্মাল থাকে তাহলে তার স্টেজ আবার ডিপেন্ড করে ফলো আপ করতে হবে। অনেক সময় 2 থেকে 3 মাসে, অনেক সময় 4 থেকে 5 মাসে, অনেক থেকে 6 থেকে 7 মাসে। ইট ডিপেন্ডস অন দি ট্রিটমেন্ট অফ রেটিনোপ্যাথি। আর রেটিনোপ্যাথি ডিটেলস নিয়ে আমি আর বলতে চাই না, আমি জাস্ট বলতে চাই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ব্লাইন্ডনেস দিনকে দিন বাড়ছে, বাট ইট ইজ টোটালি অ্যাভয়েডেবল। আমরা যদি ঠিক টাইমে যদি আমরা স্ক্রিন করে ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু অনেকটাই ব্লাইন্ডনেস অনেকটাই আমরা অ্যাভয়েড করতে পারবো। আর ক্যাটারাক্ট রিলেটেড ব্লাইন্ডনেস তো উই অল নো, ডায়াগনোস ক্যাটারাক্ট এন্ড রেফার ফর আই সার্জারি, ওই নিয়ে বেশি কিছু বলার নেই। আমি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এন্ড গ্লুকোমা নিয়ে স্ট্রেস করলাম, কারণ আজকাল দিনকে দিন এই দুটো ডিজিজ বাড়ছে এবং এদের স্ক্রিনিং এর খুব ইম্পর্টেন্ট রোল আছে ফর দি অপটোমেট্রিস্ট ফর প্রপার রেফারেল ফর প্রপার ট্রিটমেন্ট। তো আমার অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস নিয়ে এই পার্টটা আমি এখানে মানে এইটুকুই আমার। আর ড্রাই আই নিয়ে আমি পরে বলবো। তো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে তো আমাকে প্লিজ ইউ ক্যান আস্ক। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে আপনি আমাদের বোঝালেন। তো আমি সবাইকে যারা যারা আমার অপটোমেট্রিস্ট ডাক্তারবাবুরা এসছেন তাদেরকে বলবো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডক্টর সিনহাকে বলুন, উনি তার উত্তর দেবেন, তারপরে উনি পরের ইয়েতে যাবেন। নমস্কার, গুড ইভিনিং স্যার। নমস্কার, আমি আরামবাগ নেত্রালয় থেকে দেবাশিস চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বলছি স্যার, আমার যেটা মেন জানার বা সকলেরই নিশ্চয়ই জানার এটা আগ্রহ থাকা উচিত, নরমাল আইওপি গ্লকোমার ক্ষেত্রে আমরা কত থেকে ধরতে পারি? আচ্ছা, এটা আমি বলে দিই আপনাকে। দেখুন, আমরা যে আইওপি মেজার করি, আমরা অ্যাপ্লানেশন টোনোমেট্রি করি বা এনসিটি করি, রাইট? হ্যাঁ, তো আমরা নরমাল ছোটবেলা থেকে পড়ে এসেছি 18 থেকে 20, 18 থেকে 21 এরকম, ঠিক আছে? কিন্তু এর সঙ্গে না আমাদের ডিপেন্ড করতে হয় কর্নিয়াল থিকনেস এর উপরে। কারো ধরুন নরমাল কর্নিয়াল থিকনেস 510, 520 মাইক্রন, কারো ধরুন কর্নিয়াল থিকনেস 580, ঠিক আছে? 580 মাইক্রন। তো 580 মাইক্রন মানে
আমরা যে প্রেশারটা পাচ্ছি সেটা কিন্তু বেশি পাচ্ছি, ওটা কারেক্টেড আইওপিটা কিন্তু হচ্ছে কম। সুতরাং Yes, এখানে sir. যেমন হ্যাঁ মানে আইওপি ধরুন কারো আইওপি 12 তে কিন্তু অ্যাডভান্স গ্লুকোমা হতে পারে। নর্মাল টেনশন গ্লুকোমা বলে একটা জিনিস আছে, হ্যাঁ, আইওপি yes, sir. তাদের 12-13 থাকে, তাতেও হুম। কিন্তু অ্যাডভান্স গ্লুকোমা হতে পারে। সুতরাং শুধু আইওপির উপরে ডিপেন্ড করে গ্লুকোমা হবে, আইওপি তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর, কিন্তু আমাদের আরো সবকিছু দেখতে হবে। অনেকের না, কালকে পেশেন্ট পেলাম তার আইওপি 28-30 yes, sir. কাপ দিস একদম নরমাল। তো আমি আচ্ছা, কর্নিয়াল থিকনেস করালাম 620 মানে আপনি ওটাকে কারেক্ট করেন 28 থেকে করেন, আসলে আইওপি কিন্তু 20 হয়ে যাবে। সুতরাং আমাকে exactly. সবকিছু জিনিস দেখতে হবে, শুধু আইওপি মানে 20 হলে গ্লুকোমা নেই আর 30 হলে গ্লুকোমা আছে আর 10 হলে গ্লুকোমা নেই, এরকম করে কিন্তু বলা যাবে না। এক্স্যাক্টলি স্যার, ওটাই আমার জানার বিষয় যে মানে যখনই আইওপি বেশি বা কম হবে তার মানে যে গ্লকোমা ইজ নট দ্য না ট্রু, মানে না বিভিন্ন সিসিডি করতে একদমই না, হবে, সিসিডি করতে হবে ডেফিনেটলি ইত্যাদি ইত্যাদি, যেগুলো যা বলেছেন আর কি। ঠিক রাইট আছে স্যার, থ্যাংক ইউ, রাইট থ্যাংক ইউ, থ্যাংক রাইট ইউ স্যার। রাইট। ইয়েস স্যার। আর কারো কিছু ডায়াবেটিস রেটিনোপ্যাথি গ্লুকোমা নিয়ে স্ক্রিনিং নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে? স্যার আমার একটা ডায়াবেটিস রেটিনোপ্যাথি নিয়ে আছে। নিশ্চয়ই বলো না। বলছি এখন যে অ্যান্টিভেজেপ বারবার বলা হচ্ছে, অ্যান্টিভেজেপ ইনজেকশন যা দেয়া হয় ঠিক তাতে ঠিক। রানিবিজুমাবই হোক আর অ্যাসেন্টিক্স জাতীয়ই হোক বা হ্যাঁ আইলিয়া হোক, তো হ্যাঁ হ্যাঁ। ওইটা কি মানে পরপর 3 মাসে নিতে হবে এরকমই কোনো গাইডলাইন আছে নাকি না এরকম কিছু নেই? এরকম একদমই কোনো গাইডলাইন কিছু নেই, ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস এটা স্যার। এটা ডিপেন্ড করবে পেশেন্টের কন্ডিশনের উপরে। হ্যাঁ, ওকে, যেমন ওকে। এআরএমডি তে একটা, যেমন এজ রিলেটেড ম্যাকুলার ডিজিজের সিএনভিএম এ গাইডলাইন আছে যে লোডিং ডোজ 3টে করে দিতে হবে, এটা একটা আচ্ছা, গাইডলাইন আছে। 3টে করে দেওয়ার পরে ইউ ডিসাইড আইদার ট্রিট এন্ড এক্সটেন্ড, হ্যাঁ, বা অনেক রকমের প্রোটোকল আছে, হ্যাঁ, যদি দেখে ওদের এআরএমডি। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কিন্তু ওরকম কোনো প্রোটোকল নেই, আচ্ছা। এটা ডিপেন্ড করবে। তুমি একটা দিলে, অনেকে একটার পরে ভালো হলো, তুমি আবার ওরা অনেকে ভাববে ঠিক আছে আমি দেখি 2 মাস দেখি, ওটা ডিপেন্ড হুম, করবে হুম, হুম। সিস্টেমিক কন্ডিশন কেমন। আর এর মধ্যে একটা দেওয়ার পরে ভালো হলো, তারপর একটা রেনাল ফেলিয়ার হয়ে গেল, ইডিমা আরো বেড়ে গেল, তো আবার একদম। দুটো দিতে হবে। সুতরাং ওটা কোনো গাইডলাইন বলে কিছু নেই, বাট ইউজুয়ালি মানে যখন খুব মানে ভালো রকম যখন ইডিমা থাকে 2-3টে তো দিতে হয়, বাট তারপর ডিপেন্ডস অন মানে মানে যখন দেখে ওসিটি ওয়াইজ, মানে ওসিটি তে ইডিমা থাকলে দেবো, ওরকম একটা ব্যাপার। ওরকম লোডিং ডোজ বলে কোনো গাইডলাইনে এআরএম দিতে আছে, বাট ডায়াবেটিস লোডিং সিএন ডোজ নেই। বাট হ্যাঁ বলুন। না, বলছি সিএনভিএম বা এসব গুলোতে সেরকম ভাবে কোনো প্রোটোকল কিছু নেই যে দিতে না হবে এরকম কিছু সিএনভিএম এ নেই। আছে, সিএনভিএম এ আছে, সিএনভিএম আছে, এআরডিএম এআর। এআরএম তে আছে লোডিং ডোজ একটা করে 3 মাস, তারপরে দেখতে হবে। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে নেই। হ্যাঁ আচ্ছা, অনেক সময় দেখা গেছে মানে অনেক সার্জন, মানে অনেক স্যারকে দেখেছি আমি যে হ্যাঁ অনেকে হ্যাঁ হয়তো হ্যাঁ একটা ইনজেকশন নিতে পারলো, সেকেন্ডটা পারলো না, সেক্ষেত্রে কি রাইট। লেজার করে রেখে দিলে কি তার জন্য পেশেন্ট ইজ বেনিফিটেড নাও? হ্যাঁ ডেফিনেটলি, এটা একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে। তো প্রথমে ইয়েস। একটা ইনজেকশন দেওয়া হলো, একটু হুম, কমলো, যেই হুম, বলে 300 মাইক্রন, যদি 300 মাইক্রনের থিকনেসে চলে এলো, তাহলে একটু লেজার হুম, করে দেওয়া যায়। সাধারণত বলে যে 300-র উপরে যদি হয় তাহলে কিন্তু লেজারটা খুব একটা এফেক্ট আসে না। সুতরাং ধরো হ্যাঁ, প্রথমে ছিল তোমার থিকনেস 400 মতন আছে, তুমি একটা ইনজেকশন দিলে 300-র মতন হুম, হুম। চলে এলো, তাহলে একটু লেজার করে দেওয়া যেতে পারে, যদি আবার যদি রেকার না করে। এবং অনেকেই না করে এবং এটা অনেকের রেসপন্স ভালো হয় এটা। হ্যাঁ তাতে কি পেশেন্ট ইজ বেনিফিট, মানে ডেফিনেটলি পেশেন্টের? ডেফিনেটলি আচ্ছা, ডেফিনেটলি। ইয়েস। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। হ্যালো হ্যালো। আচ্ছা আমি তাহলে আমার আরেকটা যেটা প্রেজেন্টেশন আছে ছোট করে আমি বলে দিচ্ছি। Sir, S. Chaudhary trying to ask some question. হ্যাঁ নিশ্চয়ই, ডেফিনেটলি বলুন, আমি শুনছি। আমি শুনছি, বলুন। S. Chaudhary sir. হ্যাঁ উনি বোধহয় আনমিউট করেননি, একটু দেখো আনমিউট করে ওনাকে বলতে বলো।
আমি এস শুনছি, চৌধুরী স্যার, বলুন। আপনি একটু আনমিউট করে অন করুন। স্যার, ইউ কন্টিনিউ। আমি তাহলে আমার নেক্সট প্রেজেন্টেশনটা আমি স্টার্ট করছি, হ্যাঁ? একদম স্যার। ওকে। ড্রাই আই ডিজিজ, যদি আমি খুব বেশি ট্রিটমেন্ট করি না ড্রাই, আমি রেটিনা স্পেশালিস্ট, বাট যতটুকু আমি পেরেছি, আমি ড্রাই আই ডিজিজ ইজ ভেরি কমন। হ্যাঁ, তো হোয়াট ইজ ড্রাই আই ডিজিজ? ডিইডি বলে, ড্রাই আই ডিজিজ। It is a multifactorial disease of the ocular surface characterized by a loss of homeostasis of the tear film and accompanied by ocular symptoms in which tear film instability and hyperosmolarity, ocular surface inflammation and damage, and neurosensory abnormalities play etiological roles. Signs and symptoms of dry eye disease: stinging and burning sensation, blurring vision, scratchy or gritty feeling, strings of mucus, and red or irritated eye. Now, dry eye disease affects millions of people worldwide. Global prevalence 5% to 35%. Different parts of India, the different prevalence দেওয়া আছে। কলকাতায় prevalence বলা আছে 20 to 25 to 40%। তো আমাদের পপুলেশন 25 to 40% ড্রাই আই ডিজিজ, মানে বুঝতে যাচ্ছে কত মানুষের চোখে ড্রাই আই ডিজিজ, যে যা প্রবলেম সাইন সিম্পটম বললাম, ওগুলো পেশেন্টের হয়। So back to basics. টিয়ার ফিল্ম। নাও টিয়ার ফিল্মের লেয়ার আছে ডিফারেন্ট, লিপিড লেয়ার, অ্যাকোয়াস লেয়ার, মিউসিন লেয়ার। প্রত্যেক লেয়ারের আলাদা ফাংশন আছে। লিপিড layer stabilizes the tears by reducing evaporation, lowers surface tension of tear film, which helps to draw water into the tear film. Aqueous layer physically washes away debris and toxins, supplies atmospheric oxygen to non-vascular cornea. A mucin layer converts hydrophobic corneal surface to hydrophilic surface so that tears can stick to the corneal surface. So, present concept tear film. There are two-layered tear film: outer lipid layer, which contains the polar and non-polar lipids, and mucoaqueous layer. 4 major mucins and 1500 different proteins and peptides are present. Normal tear features: osmolarity, pH, surface tension, viscosity. And classification of dry eye disease. Mainly, there are two types of dry eye disease: aqueous deficient dry eye and evaporative dry eye. Aqueous deficient in dry eye মানে যখন lacrimal glands fail to produce enough fluid and proteins to maintain the aqueous layer of the tear film. And evaporative dry eye means the condition occurs when the meibomian glands fail to secrete enough oily substance to maintain the lipid layer of the tear film. Causes include meibomian gland dysfunction, allergic conjunctivitis, and low blink rate. Now, going into অত ডিটেলস এখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না। Coming to the management of dry eye disease. Now, it involves various strategies and therapeutic approaches intended to either minimize the evaporative tear loss, stabilize the tear film, protect the ocular surface damage, increase lubrication, enhance glandular secretion, and cure inflammation. And main objective is to restore the natural homeostasis of the ocular surface and tear film, and to improve the patient's ocular comfort and quality of life. Now, there are different steps for the management. Step 1 is patient education. যে ড্রাই আই জিনিসটাকে পেশেন্টকে জানা উচিত, কেন দিন ডে ইন ডে আউট ওরা একই অসুখ নিয়ে ওরা দে আর সাফারিং, সো দে শুড বি এডুকেটেড। মডিফিকেশন অফ লোকাল এনভায়রনমেন্ট, যেমন অনেক যদি এসি এনভায়রনমেন্টে যদি কেউ থাকে সেখানে ড্রাই আই হতে পারে, সেটা মডিফিকেশন লোকাল এনভায়রনমেন্ট, ডায়েটারি মডিফিকেশন এন্ড অকুলার লুব্রিকেশন। Step 2, non-pleasure lubrication and other tear conservation like punctal occlusion, moisture chamber spectacles,
and prescription drugs like antibiotic অনেক সময় স্টেরয়েড দেওয়া হয়, অনেক সময় সাইক্লোস্পোরিন দেওয়া হয়, অনেক সময় টপিক্যাল LFA অ্যান্টাগনিস্ট দেওয়া হয়। স্টেপ 3 ওরাল ড্রাগস কিছু দেওয়া হয়, অটোলগাস সিরাম, থেরাপিউটিক ফর সিভিয়ার ড্রাই আইস, দিস আর থেরাপিউটিক কন্টাক্ট লেন্স, সফট ব্যান্ডেজ লেন্স, রিজিড স্টেরাল লেন্স। And step 4 topical corticosteroid for longer duration, amniotic membrane graft, and surgical approaches like tarsorrhaphy. The role of artificial tears. The aim of the management of dry eye disease is to address the tear film instability. It is focused on reducing the symptoms of discomfort to improve the quality of life for a patient. The characteristic of an ideal topical ocular lubricant: it should have good mucoadhesive properties, increase the viscosity of the eye surface, cause minimal blur upon installation, smoothen corneal surface, improve subjective and objective signs of dry eye, improve visual acuity and ability to spread efficiently, quickly and evenly over the cornea, minimize friction between the upper eyelid and the cornea. Now hyaluronic acid আমরা সবাই ইউজ করি, এইটা ডিটেইলসে আমি যাচ্ছি না। There is a pharmacodynamics of hyaluronic acid: high hygroscopic capacity, mucoadhesiveness, viscosity, anti-inflammatory, and ocular surface area, and longer ocular residence time. Why sodium hyaluronate? Because when combined with water, it forms a viscoelastic solution between, and mucoadhesiveness. These are all the properties for which we are using sodium hyaluronate. Mucoadhesiveness, various interactions with the mucosal surface, details aaro jawar amar dorkar nei. Longer ocular residence time, this is important. Hyaluronic molecules adhere to the ocular surface by surface chemical and biochemical properties. Or longer, যতক্ষণ বেশি থাকবে চোখের ভিতরে ততক্ষণ বেশি কাজ করবে, patient will feel comfortable. See, long retention time of hyaluronic acid on ocular surface may explain the mechanism in which hyaluronic acid has been shown to enhance tear film stability to our ocular surface health. It significantly decreases oxidative stress, apoptosis, inflammatory cytokines. It protects corneal epithelial cells, and it also has an anti-inflammatory property. Summary: mechanism of action and properties: high hygroscopic capacity, mucoadhesiveness, viscosity, anti-inflammatory action, and ocular surface health, and longer ocular residence time. There are various scientific reports or the details যাচ্ছি না। So এটা এই ব্যাপারে বেশি as I do not deal with dry eye disease too much, এই ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে, better you ask Dr. Tanushree will be answering the questions. যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ কাম ফরওয়ার্ড এন্ড ফিল ফ্রি টু আস্ক। আমার দুজন স্পিকার আছে, তারা দুজনেই এটার উত্তর নিশ্চয়ই আপনাদের দেবেন। As Dr. Tanushree is an anterior segment surgeon, she she has better knowledge than me in answering any questions about dry eye disease. ডেফিনেটলি স্যার, থ্যাংক ইউ। যদি কারো কোশ্চেন থাকে আমি একটু রিকোয়েস্ট করব, তারা যদি কোশ্চেন করেন। আমাদের অনুশ্রী ম্যাম এখনো রয়েছেন? Yes, yes, yes. আমি সত্তর থেকে বলছি, অপটোমেট্রিস্ট রণধীর পাল চৌধুরী। আমি একটা কোশ্চেন করছি স্যারকে, যদিও প্রিভিয়াস যেটা আলোচনা করলো সেই বিষয়ে। আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যালো, Yes. আমি বলছি যে স্যার, অ্যাডভান্স স্টেজে সিএনবিএম এর ক্ষেত্রে কি কোনো ইনজেকশনের রোল আছে? কারণ আমার মায়ের ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে রয়েছে, অনেকগুলো অলরেডি ইনজেকশন দেওয়া হয়ে গেছে, তার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, এজটাও অনেকটা হাই। তো অ্যাডভান্স স্টেজে কি আর ইনজেকশনের রোল সেরকম ভাবে বলা যায়? সেটা দেখুন এটা ডিপেন্ড করছে what is the status, what is the vision, and what is the vision of the other eye. হ্যাঁ, এখন অনেক পেশেন্ট আছে, আমার নিজেরই পেশেন্ট আছে, আমি 28 খানা ইনজেকশন দিয়েছি, 28 বার ইনজেকশন দিয়ে হি ইজ মেইনটেইনিং হিজ অ্যাম্বুলেটরি ভিশন। এগুলো বেসিক্যালি যাদের আদার আই লস্ট, ওইটাই অনলি আই,
তাদের দিতেই হবে, যতই অ্যাডভান্স কন্ডিশন হোক ওসিটি তে যদি ফ্লুইড থাকে ইনজেকশন দিতেই হবে। কটা ইনজেকশন নোবডি নোজ, নোবডি ক্যান আনসার। যদি আদারাই নর্মাল থাকে, আদারাই যদি ভালো থাকে, যদি যদি ভিশন খুব কম থাকে তাহলে ঠিক আছে 5 6 7টা পরে হয়তো না দিলেও চলবে, যদি আদারাই ভালো থাকে। যদি আদারাই অলরেডি লস্ট, এটা যদি অনলি আই তো ইনজেকশন দিয়ে যেতেই হবে, কারণ ওইটুকু ভিশনে চলে যাবে যদি আমরা না দিই ইনজেকশন। না না, বোথ আইয়ের ভিশনটাই হচ্ছে চলে এসেছে প্রায় ধরুন লেস দ্যান 660 উইথ কারেকশন। হ্যাঁ, ওসিটি তে যদি ফ্লুইড থাকে তাহলে তো ইনজেকশন দিতেই হবে। এটা ডিপেন্ড করবে ওসিটি পিকচারের উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওসিটি পিকচার ইজ দি গাইডিং পয়েন্ট। হ্যাঁ, আমরা ক্লিনিক্যালে যাই দেখি, ক্লিনিক্যালে যদি হেমারেজ দেখতে পাই তাহলে তো অ্যাক্টিভ আছে, ইনজেকশন দিতেই হবে। আর ওসিটি তে যদি ফ্লুইড থাকে, ইন্টাররেটিনাল ফ্লুইড, সাবরেটিনাল ফ্লুইড যদি থাকে, ইনজেকশন লাগবেই। তাহলে কিন্তু তারা ফ্লুইড থাকা মানে ডিজিজ ইজ অ্যাক্টিভ, তো ইনজেকশন দিতে হবে ওটা। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, আমার আর নাম কারো কোনো সৌমজিৎ। কোশ্চিন নেই? হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাম সৌমজিৎ জানা। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন বলুন। গুড ইভিনিং সবাইকে। গুড হ্যাঁ ইভিনিং তনুশ্রী ম্যাডামকে। ম্যাডাম, হ্যাঁ একটা ড্রাই আইজের পেশেন্টকে কিভাবে আমার ডায়াগনোসিস এটা মডারেট থেকে সিভিয়ার শেষ পর্যন্ত যে ডায়াগনোসিস হয় আমাদের ফিল করা মডারেট থেকে সিভিয়ার, সেটা আমরা কিভাবে ডায়াগনোস? আরেকবার হ্যালো, প্রশ্নটা করবেন, আমি ঠিক ভালো শুনতে পেলাম না। হ্যাঁ বলছি যে একটা পেশেন্ট কমপ্লেন করছে একটা ড্রাইনেস বা বার্নিং সেন্সেশন নিয়ে চোখের মধ্যে, যে একটা কম্পিউটার কাজ করছে বা যখনই ইলেকট্রনিক্স গ্যালাক্সির দিকে তাকাচ্ছে একটা বার্নিং সেন্সেশন হচ্ছে। তো সেক্ষেত্রে কি আমরা একটু ড্রাই আইস শোনা যাচ্ছে আমার কথাটা? হ্যাঁ, মাঝখানে সৌমজিৎ একটু স্যার, আপনার হ্যাঁ ভয়েস ব্রেক করছে স্যার, সৌমজিৎ স্যার। একটা মিনিট একটা মিনিট মানে একটু আমি বল করছি। জি সেটা নিয়ে। হ্যালো, কে ফোন করছেন বারবার? হ্যালো, তাড়াতাড়ি বলো ভাই, কি চাই? হ্যালো, এখন কি শোনা যাচ্ছে কথাটা? হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। আমি সৌমজিৎ স্যার শোনা যাচ্ছে। আমি এতটা শুনতে পেরেছি যে কম্পিউটারে কাজ করে, বার্নিং সেন্সেশন কমপ্লিট করছে। ল্যাপটপ বা মোবাইল দেখছে, কিছুক্ষণ চোখটা আমার যা বার্নিং সেন্সেশন ফিল করছে, তো বেশিক্ষণ তাকাতে পারছে না, চোখটা ব্লিঙ্ক করার পরে আবার সেটা ক্লিয়ার হচ্ছে, আবার সেটা ব্লারি হয়ে যে এটা ড্রাই আইসের দিকে যাচ্ছে। এন্ড হাউ ক্যান আই ডায়াগনোজ ইট ইজ মডারেট? 1 2 3 এক হচ্ছে যে তার স্ক্রিন টাইম কতখানি, সে সারা কম্পিউটারের সামনে কতক্ষণ কাজ করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার এই যে বার্নিং সেন্সেশন হচ্ছে, তো তার যখন আপনি স্ট্রিট ল্যাম্প এক্সামিনেশন করছেন আর কি, তার টিয়ার ফিল্মটা কিরকম। হ্যাঁ, একটা শার্মার টেস্ট করলেন, অনেক সময় নর্মাল শার্মাজেও বার্নিং সেন্সেশন মানুষের থাকে, কারণ একটা টক্সিক টিয়ার্স বলি আমরা, যেটা যে একটা এক্সেস ওয়াটার প্রোডাকশন হয়, বা দোজ আর টক্সিক টিয়ার্স। হ্যাঁ, যেরকম আমাদের যদি ঘুম কম হয়, আমরা যদি আমরা ছোটবেলায় একটা খেলতাম, কে কার দিকে কতক্ষণ পাতা না ফেলে তাকিয়ে থাকতে পারবে, তো আমরা ওই টানা তাকিয়ে থাকতে থাকতে আমাদের চোখ জ্বালা করতো এবং আমাদের চোখ থেকে জল পড়তো। হ্যাঁ, তো কম্পিউটারে কাজ করা তা অনেকটা ঠিক সেরকম। যারা অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করে তাদের দে টেন্ড টু স্টেয়ার অ্যাট দ্য স্ক্রিন, সেটা থেকে তাদের চোখে ইভ্যাপোরেটিভ ড্রাই আইজ হয়, হ্যাঁ, চোখের সামনে জলের লেয়ারটা উবে যায়, আর সেই থেকে বার্নিং সেন্সেশন হয়। তো এবার এই যে একটা ভিশিয়াস সাইকেল, তো 20-20-20 বলে একটা রুল আছে, যে এভরি আফটার 20 মিনিটস মানে স্ক্রিনটাকে
কিছু 20 সেন্টিমিটার দূরত্বে রাখবে। এভরি আফটার 20 মিনিটস তুমি 20 মিটার দূরত্বে তাকাবে। আমি যেটা আমার পেশেন্টদের বলে থাকি কি কাজের ফাঁকে ফাঁকে চোখগুলোকে জাস্ট এরকম ভাবে একটু বন্ধ করে 1 2 3 4 5 6 7 8 9 10 একটু 10 গুনে নিলেও না চোখের মাসেলস গুলো একটু রেস্ট পেয়ে যায়। আর চোখটা একটু বন্ধ থাকলে ওই ইভাপোরেটিভ ড্রাইনেস এর সমস্যাটা কিছুটা কমে যায়। সেকেন্ডলি হচ্ছে যে একটুখানি ফ্রিকুয়েন্টলি ব্লিঙ্ক করা, সেটা একটু কনসিয়াস থাকতে হবে, চোখের পাতাটা ফেলতে হবে, টানা এরম ভাবে তাকিয়ে থেকে থেকে কাজ করে গেলে ড্রাইনেস হবে। থার্ডলি হচ্ছে যে শুধু যদি লুব্রিকেশনে বার্নিং সেন্সেশন বলো, ওয়াটারিং, এইগুলো যদি না কমছে তখন ইনিশিয়ালি উই স্টার্ট অফ উইথ সফট স্টেরয়েডস, হ্যাঁ, লো ডোজ স্টেরয়েডস আমরা দিই যেগুলো সারফেসে কাজ করে, মানে দেখুন ডেক্সামেথাসোন বা ফ্লুরোমেথানোন, সেইগুলোতে যখন দেখি যে পেশেন্ট রেসপন্ড করছে না, we move on to cycloimmune, এরকম ভাবে we go ahead with the dry eye। আর একটু হট কমপ্রেস করতে বলি, কারণ মেবোমাইটিস থাকে কারো কারো, সেটা যদি থাকে তো একটু ডক্সিসাইক্লিন দেওয়া, তাকে হট কমপ্রেস করে লিড ম্যাসাজ করা যাতে অয়েল গ্ল্যান্ড সিক্রিশনস গুলো ফ্লুইডিক হয়ে বেরিয়ে যায়। তো এই অ্যান্সিলারি এই টেক কেয়ার গুলো খুব সিম্পল, বাড়ির মানে বাড়িতে কাজ করতে করতে জাস্ট হাতগুলোকে রাব করে একটু চোখের উপর ধরতে পারে, ওই হট কম্প্রেসটাও ইটসেলফ কিছুটা কিন্তু রিলিফ দেয় এরকম। আমাকে কি শোনা গেল? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ একটু না আমি ব্রেক হচ্ছে কিন্তু, হ্যাঁ এবার আমি জিজ্ঞাসা করছি যে হয়তো একটা পেশেন্ট সে হয়তো মানে আইটি সেক্টরে কাজ করছে বা ব্যাংকিং সেক্টরে কাজ করছে, তো তার ক্ষেত্রে তো কম্পিউটারে কাজ করাটা তো মোর দ্যান 7 to 8 hours। তো এই যে তো দিনে কি পায় বা যতদিন না থাকবে, মানে বলতে যে পেশেন্ট কতদিন পরে কত দিনে ভালো হবে? ড্রাই আইটা একটা অকুপেশনাল হ্যাজার্ড, মানে পুরো কোয়েশ্চেনটা পেলাম না কিন্তু যতটা বুঝতে পারলাম আর কি, যার যেটা কাজ তাকে সেটা কাজ করতে হবে, যে কার্পেন্টার তাকে কাটতে হবে, যে আর্কিটেক্ট তাকে বিল্ডিং ডিজাইন করতে হবে, যে আইটি সেক্টরে কাজ করছে দে নিড টু ওয়ার্ক অন দ্য ডিজিটাল ডিভাইসেস, হ্যাঁ, ওদের কম্পিউটার বা ল্যাপটপ বা ফোন স্ক্রিনের দিকেই কাজ করতে হবে, কারণ ওরা ওই কাজটাই শিখেছে, তো কাজ তো তাকে তার করতেই হবে। এবার ড্রাইনেস ইজ আ অকুপেশনাল হ্যাজার্ড, তার কাজের একটা বলতে পারো, যেরকম যারা কোল মাইন্স এ কাজ করে দে হ্যাভ সাম অকুপেশনাল হ্যাজার্ড, ইভেন দ্য আইটি সেক্টর পিপল দে হ্যাভ দিস ড্রাই আই অ্যাজ অ্যান অকুপেশনাল হ্যাজার্ড। তো আমি যেগুলো বললাম আর কি, ইন বিটুইন মানে একটু ব্রেকস নেওয়া, একটু ফ্রিকুয়েন্টলি ব্লিঙ্ক করা, একটু চোখে একটু হট কম্প্রেস করা, হ্যাঁ, এভরি 1.5 to 2 hours একটুখানি জাস্ট জানলার বাইরে তাকিয়ে নেওয়া, সারাদিন হাঁটলে যেরকম আমাদের পা ব্যথা করে, সারাদিন হাঁটলে সেরকম আমাদের মানে চোখ টায়ার্ড হতে পারে আর ড্রাইনেস হতেই পারে, হ্যাঁ, তো লুব্রিকেশন ড্রপ লাগানো, হ্যাঁ, আর বাকি যেগুলো ম্যাডাম এই ক্ষেত্রে আরেকটা মিনিট বলে হুম ম্যাডাম আরেকটু ইন্টারাপ্ট করছি, বলছি এই সময় তাদের কাছে তো ওয়ার্কিং আওয়ার্সে আই ম্যাসাজ করা বা আই করা তো সম্ভব না, তো সেক্ষেত্রে কোন টাইপের ড্রপ বেশি ইউজফুল, কোন টাইপের ড্রপ বেশি এফেক্টিভ হবে? ইনিশিয়ালি দেখো আমরা কার্বক্সিমেথাইলসেলুলোজ দিয়ে we স্টার্ট অফ, তারপর যদি পেশেন্ট সেটাতে রেসপন্ড না করে তখন আমরা মানে একটু হায়ার স্ট্রেংথে চলে যাই, আর তারপরে আমরা একটু বেটার লুব্রিকেন্টস যেরকম সোহা, ব্র্যান্ড নেমস ইউজ করা উচিত নয়, যেগুলো সোডিয়াম হাইলুরোনেট থাকে যেগুলোতে, হ্যাঁ, যেগুলো মোর মানে মোর হাইড্রেশন যেটা বেটার দেয় আর কি, সেগুলোতে শিফট করে যায় গ্রাজুয়ালি। বাট উইথ ইনিশিয়ালি উই স্টার্ট অফ উইথ বেসিক লুব্রিকেন্ট, মানে স্ট্রেট অ্যাওয়ে আর খুব হাই এন্ডে যাওয়ার কিন্তু দরকার নেই, সিম্পল লুব্রিকেশনই অনেকে ভালো থাকে। Thank you.
তো থ্যাংক ইউ। আর কি কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডামের কাছে আমার আর একটু কোশ্চেন হয়ে গেল, তাহলে নতুন করে আবার প্লিজ। নতুন করে একটা কোশ্চেন বলছি। আপনি বললেন যখন আমাদের সোডিয়াম হ্যালুরোনেট বা সিএমসি এইচপিএমসি বেটার দেন, মানে যখন কাজ করছে না, আপনি সেক্ষেত্রে আপনার পেশেন্টের ক্ষেত্রে আপনি অনেক সময় লো স্টেরয়েড, লো ট্যাপ্রিডনল হতে পারে বা ডেক্সোমেথাসোন বললেন, এগুলো মানে কি দেয়া যাবে, মানে কিভাবে দেয়া যাবে? টেপারিং ডোজে। ট্যাপারিং ডোজে, মানে হ্যাঁ, সারফেসে কিভাবে কারণ স্টেরয়েডটা, ড্রাই আইয়ের ক্ষেত্রে স্টেরয়েডটার রোল কোথায় আছে? ড্রাই আই যখন হয় তখন একটা লো গ্রেড ইনফ্লামেশন ইনসাইট করে অকুলার সারফেসে। অকুলার সারফেসটা না একটু ইনফ্লেমড হয়ে যায়। তুমি দেখবে যেরকম আমরা ভাইরাল কনজাংটিভাইটিস একটা প্যাপিলারি ভাইরাল একটা একটা প্যাপিলারি কনজেশন মতো পাই, এটা সিভিয়ার ড্রাই আইজেও কিন্তু একটা রকম লালচে গোছের একটা ক্রনিক কনজেশন, একটা লালচে ভাব যেটা থাকে, দ্যাট ইজ ডিউ টু আ লো গ্রেড ইনফ্লামেশন। হ্যাঁ, ইট ইজ নট ইনফেকশন, ইট ইজ ইনফ্লামেশন। তো ওই স্টেরয়েড পার্টটা না ওই ইনফ্লামেশন পার্টটাকে টেক কেয়ার করে। মানে একটা হচ্ছে যে তুমি লুব্রিকেশন দিয়ে তুমি সিমটোম্যাটিক্যালি ড্রাইনেসটাকে কিছুটা প্রিভেন্ট করছো, আর আরেকটা হচ্ছে ইট ইজ দ্য ট্রিটমেন্ট পার্ট অফ দ্য ড্রাই আই, যেটা তুমি এই লো ডোজ স্টেরয়েড দিয়ে ওই ইনফ্লামেশনটাকে তুমি কিছুটা কমিয়ে রাখছো, তাহলে মানে ড্রাইনেসের যে ওই বার্নিং সেন্সেশনটা কমে না। এই লো ডোজ স্টেরয়েডে যখন কাজ হয় না তখনই সাইক্লোইমিন, যেটা সাইক্লোস্পোরিন, ওটা স্ট্রঙ্গার অ্যান্টি ইনফ্লেমেটরি, তো ওইটা দিচ্ছ। দ্যাট ইজ দ্য রিজন ইনফ্লামেশন হয়। আমরা যখন ড্রাইনেস হয় আমাদের চোখ অকুলার সারফেসে ইনফ্লামেশন হয়, এটাই মানে ইনফ্লামেশনের জন্য এটা ইন্ডিকেট করা যেতে পারে, মানে বলা যেতে পারে। একদম একদম। মানে দিস ইজ নট ড্রাই আই, ইনফ্লামেশন যদি থাকে তখনই, কারণ সব ড্রাই আই রিলেটেড নট ইনফ্লামেশন। না না না, ডেফিনেটলি না। হ্যাঁ, অতএব আমি ওটাই বলতে চাইছি, মানে যখন ইনফ্লামেশন আমি দেখতে পাবো বা ভাববো, মানে আমার মাথার মধ্যে আসবে ইনফ্লামেশন ইনডিউস ড্রাই আই, then I can start to low steroid. Definitely. It is also now tapering dose. 4321 is about টেপারিং ডোজে দিয়ে দিলে দেখবে অনেকটা ফাস্টে ইমপ্রুভ করে গেল সিমটম। আচ্ছা, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যখন এসপিকেল থাকে সেক্ষেত্রেও সিভিয়ার ড্রাই আই একটা ইন্ডিকেট করে, সেক্ষেত্রে মানে লো স্টেরয়েডটা অনেকটা কাজ করতে পারে, বেটার দ্যান অ্যান্টিবায়োটিক। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি ম্যাম, যে আপনি বললেন ইনফ্লামেশনটা সাবসাইড করার জন্য আমরা এক্ষেত্রে একটা লো গ্রেড স্টেরয়েডের ইউজ করতে পারি। আচ্ছা, আমরা ইনফ্লামেশনটা সাবসাইড করার জন্য এনএসআইডি কেন ইউজ না করে এক্ষেত্রে স্টেরয়েডটাকে প্রেফার করব? এনএসআইডি very good question. NSAIDs are more ocular surface toxic. একদম NSAIDs ইউজ করবেন না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একদম মানে কিটোরোল্যাক বলুন বা একদম ভেরি গুড। হ্যাঁ, they are more ocular surface toxic, they cause more ocular surface toxicity, so please go in for low dose steroids. হ্যাঁ, মানে FML no NSAID, no NSAIDs at all. yes yes yes, আমি তো NSAIDs থাকলে বন্ধ করে দিই, কেউ যদি NSAIDs লাগায়ও আর কি। না, অনেক ক্ষেত্রে কি দিয়েও ফেলে, দেখেছি কেটোলাক দিয়ে দেয়, কি কারণে দেয় আই ডোন্ট নো, বাট দেয় দেখেছি আমিও দেখেছি। But it should not be given, it should একদম not, it should not be given. Okay, they are more irritant to the ocular surface actually. মানে আমি বলছি যে তার মানে এনএসআইডি দেওয়ার পরিবর্তে স্টেরয়েডটা প্রেফার করা হবে একমাত্র ইনফ্লামেশনটা নয়, ইনফ্লামেশনের সঙ্গে হচ্ছে আমরা ইমিউনিটি সেটাকে সাবসাইড করে আমরা শোনা গেল না। হ্যালো হ্যালো, হ্যাঁ প্লিজ রিপিট নাও। আমি বলছি যে আমরা এনএসআইডিটার পরিবর্তে আমরা লো গ্রেড স্টেরয়েডটাকে প্রেফার করছি কি এই কারণে যে হচ্ছে লো গ্রেড স্টেরয়েডটা ওটা একটা টক্সিক এফেক্ট করছে, আর এক্ষেত্রে লো গ্রেড স্টেরয়েডটা ইনফ্লামেশন
এটাকেও সাবসাইড করছে, সাথে সাথে ইমিউনিটিটাকেও সাবসাইড করছে বলে একটা ইচিং প্রবলেম বা ইরিটেশন থাকে সেটাকে সাবসাইড করবে বলে। বেসিক্যালি মানে লো ডোজ স্টেরয়েড যেটা করে মানে ইনফ্লামেশন যেটা সেটা কিছুটা ওই অটোইমিউন রিঅ্যাকশন থেকেই হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেখানে এনসেডস এর নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এর অকুলার সারফেসে অ্যাজ এন অ্যান্টি ইনফ্লামেটরি ওটার রোলটা অনেকটা কম। হ্যাঁ, ওটা দিয়ে ওর যে প্রিজারভেটিভ থেকে আসে বলুন মানে ওটা ইরিটেশন বেশি করে দ্যান ডুইং বেনিফিট। দ্যাট ইজ ওয়াই low dose soft steroids they act better on the ocular surface. ওই একই ইনফ্লামেশন যখন রেটিনার ক্ষেত্রে হচ্ছে তখন আমরা কিন্তু নেপাফেনাক বলুন আমরা ফ্লাভিপ্রোফেন এগুলো আমরা বেটার প্রেফার করছি কারণ ওদের ইন্ট্রা অকুলার পেনিট্রেশনটা বেটার। পেনিট্রেশনটা বেশি যখন অপারেশনের পরে আমরা প্রেডনিসোলোন কম্পোনেন্টটাকে প্রেফার করি, যেরকম প্রেডনিসোলোন সালফেট ওটা ইন্ট্রাকুলার পেনিট্রেশনটা বেটার, whereas ডেক্সামেথাসোন ইট অ্যাক্টস বেটার অন দ্য সারফেস, এরকম আর কি সেই হিসেবে। হ্যাঁ, সেই সুপারফিশিয়াল সেলের উপরে এটা কাজ করে, মানে লেয়ারের উপরে কাজ করতে ভালো করে। সুপারফিশিয়াল লেয়ারের উপর মানে ইনফ্লামেশন কন্ট্রোল করার থেকে ওর মানে ওর রিস্ক বেনিফিট রেশিও ওর ইরিটেশনটা বেশি করে আর কি। হ্যাঁ, এরকম। ঠিক আছে। Any more questions? আর কারো কি কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় আর কেউ বোধহয় কোনো তাদের কোনো কোয়ারিজ নেই ম্যাম। ঠিক আছে, যদি আর কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে একবার লাস্ট একটু রিকোয়েস্ট করি যে আর কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে প্লিজ। এখনো আমার তনুশ্রী ম্যাম এবং স্যার দুজনেই রয়েছেন। ওকে, সো আমার মনে হয় ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো একটা প্রোগ্রাম আমরা বোধহয় উপস্থাপন করতে পারলাম এবং সকলের উপস্থিতিতে আমি রেনিতের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই সবাইকে যারা উপস্থিত থেকেছেন, বিশেষ করে আমার দুজন স্পিকারকে তনুশ্রী ম্যামকে এবং বিজয় স্যারকে সহজভাবে অনেক কিছু আজকে আমাদের বুঝিয়ে দিলেন। তো আমরা আগামী দিনে আরো এরকম ধরনের প্রোগ্রাম নিয়ে আসবো আপনাদের কাছে এবং নিশ্চয়ই আপনাদের সবার হেল্প পাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে সিএমইটা এখানেই ক্লোজ করছি। থ্যাংক ইউ ওয়ান্স अगेन, গুড নাইট। থ্যাংক